বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতের এক বেসরকারি চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্ন্যুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। শেখ হাসিনা সরকারের পতনের দিন কয়েক আগে বিভিন্ন ভারতীয় সংবাদপত্র বা একাধিক চ্যানেলকে দেওয়া একাধিক সাক্ষাৎকারও তিনি মোটামুটি একই ধরনের সতর্কবাণী উচ্চারণ করেন। আর প্রতিবারই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বোঝাতে ব্যবহার করেছিলেন এই সেভেন সিস্টার শব্দবন্ধটি। লক্ষণীয় বিষয় হলো ভারতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বোঝাতে এখন কিন্তু নর্থ ইস্ট বা নর্থ ইস্টার্ন স্টেটস কথাটাই বেশি ব্যবহৃত হয়। সেভেন সিস্টার্স কথাটা এককালে জনপ্রিয় হলেও এখন ভারতীয়রা সেটি প্রায় ভুলতেই বসেছেন। অথচ বাংলাদেশে ওই অঞ্চলটিকে বোঝাতে এখনো কিন্তু ওই শব্দবন্ধটি সবচেয়ে বহুল ব্যবহৃত। নমস্কার, আমি বিনোদ আর আপনারা দেখছেন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান রিতম এক্সপ্লেনার। আর আজ আমরা আলোচনা করব ভারতের রাজনৈতিক মানচিত্রে সেভেন সিস্টার্স এর উৎপত্তি ও নামকরণ কিভাবে হয়েছিল তা নিয়ে। একই সঙ্গে 7 বোনের এই পরিবারে কেন বারে বারে ভারত বিরোধী সশস্ত্র আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়েছে, সার্বিক জাতীয় নিরাপত্তা দৃষ্টিতে বা ভারতের জন্য এই অঞ্চলটি কেন এত সংবেদনশীল তা নিয়েও আজ আমরা আলোচনা করব। আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘস্থল সীমান্ত, তার প্রায় 2/3 কিন্তু এই সেভেন সিস্টার্স এর সঙ্গে। আর নির্দিষ্ট করে বললে 7টির মধ্যে 4 বোন আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে। ইতিহাস বলে সেভেন সিস্টার্স মুক্ত এই রাজ্যগুলোর বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অতীতে বাংলাদেশের ভূখণ্ড থেকে অবাধে তাদের কর্মকাণ্ড চালিয়েছে। আবার যখন ওই নেতাদের বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দিয়েছে, তাদের সক্রিয়তাতেও দেখা গেছে ভাটার টান। 1971 সালে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের অধীনে উত্তর পূর্বাঞ্চলের 7টি অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়, যার সদর দফতর স্থাপিত হয়েছিল শিলংয়ে। এই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরাম। এই 7টি রাজ্যকে একসঙ্গে বলা হতো সেভেন সিস্টার্স। এর মধ্যে ত্রিপুরা, মণিপুর ও মেঘালয় 1972-এর 21শে জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি পায়। আসাম ও নাগাল্যান্ড আগে থেকে ভারতের পূর্ণ অঙ্গরাজ্য ছিল। আর ওই তারিখেই অরুণাচল প্রদেশ ও মিজোরাম ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদায়। ত্রিপুরা রাজধানী আগরতলাতে সে সময় টাইমস অফ ইন্ডিয়া সংবাদদাতা ছিলেন জ্যোতি প্রসাদ সাইকিয়া, যিনি জেপি সাইকিয়া নামেই বহুল পরিচিত ছিলেন। নতুন রাজ্য হিসেবে ত্রিপুরার আত্মপ্রকাশের দিনে তিনি যে রিপোর্ট পাঠিয়েছিলেন, তাতেই নাকি তিনি প্রথমবারের মতো গোটা অঞ্চলটিকে ল্যান্ড অফ সেভেন সিস্টার্স বলে অভিহিত করেন। পরে ওই একই নামে তিনি একটি বইও লিখেছিলেন এবং বইটির মাধ্যমে সেভেন সিস্টার্স নামটি পরবর্তী সময়ে জনপ্রিয়তা অর্জন করে। 2001 সালে তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে উত্তর পূর্ব ভারতের জন্য কেন্দ্রীয় সরকার ডোনার নামে আলাদা একটি মন্ত্রণালয় গঠন করে। তাতে আগেকার 7টি রাজ্যের সঙ্গে যুক্ত করা হয় সিকিমকেও। তখন থেকে অনেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে 7 বোন এক ভাইয়ের দুনিয়া বলেও বর্ণনা করতে থাকেন। 8টি রাজ্যের সমাহারে গঠিত এই অঞ্চলটিকে বিজেপি সরকার অষ্টলক্ষ্মী বলেও ডাকতে শুরু করে। আর তখন থেকে ক্রমশ হারিয়ে যেতে থাকে পুরনো সেই সেভেন সিস্টার্স নামটির ব্যবহার। এই 7 রাজ্যের আয়তন ভারতের মোট আয়তনের প্রায় 7%। এসব রাজ্যগুলো একে অপরের ওপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এই 7টি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে। ভারতের সেভেন সিস্টার্স এর নৈসর্গিক শোভা, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। পাশাপাশি বছরের পর বছর ধরে এই অঞ্চলটি যে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন বিক্ষুব্ধ থেকেছে, সেটাও কিন্তু নির্মম বাস্তব। বিস্তৃত 1947 সালে ভারতের স্বাধীনতার পর দেশের যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দেয়, সেটি ছিল নাগাল্যান্ড। এজেন্ট ফিজোর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিল তাদের স্বাধীনতার লড়াই শুরু করে 1950-এর দিকে। পরে এনএনসি ভেঙে এনএসসিএন তৈরি হয়েছে।
আর সেই গঠনও মুইভা আর খাপলাং এর অনুগত গোষ্ঠীতে ভেঙে দুটুকরো হয়েছে। কিন্তু সার্বভৌম নাগাল্যান্ড বা গ্রেটার নাগাল্যান্ডের দাবিতে নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন আজও পুরোপুরি দমেনি। একইভাবে বিগত 50 বছরের বিভিন্ন সময়ে মণিপুরে কুকিরা, আসামে আলফা, ডিমা হাসাও বা একাধিক বড় গোষ্ঠী, মিজোরামে এমএনএফ এবং ত্রিপুরা ও মেঘালয়ে বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী ভারতে ও জাতীয় রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে অস্ত্র ধরেছে। আর এই সব কিছুর সঙ্গে নিবিড় যোগ ছিল পার্শ্ববর্তী বাংলাদেশে। আসলে মিজো ন্যাশনাল ফ্রন্টের বিদ্রোহীরা 60-এর দশকের শেষে প্রায় তাদের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় পেয়েছিলেন, যা অব্যাহত ছিল দীর্ঘ 2 দশক ধরে। এমএনএফ এর প্রবাদ প্রতিম নেতা লালডেঙ্গা পূর্ব পাকিস্তান সরকারের আতিথেয়তায় ঢাকার লালমাটিয়া এলাকাতে একটি বাড়িতেই থাকতেন। আর ওই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রামের সাজেক ভ্যালি ও তার আশেপাশের এলাকায়। একইভাবে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার পরেশ বড়ুয়া, অনুপ চেতিয়া বা অরবিন্দ রাজখোয়ার মতো তার নেতাদের অনেকে তাদের সশস্ত্র আন্দোলনের অনেকটা সময় বাংলাদেশের মাটিতে কাটিয়েছেন। ত্রিপুরা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএলএফটি কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্সের সদস্যরাও, যেটা জানা যাচ্ছে, অনেকেই কিন্তু বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছেন। সেখান থেকেই তারা তাদের কর্মকাণ্ড পরিচালন করতেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ সরকার অবশ্য কখনোই তাদের দেশের মাটিতে এইসব গোষ্ঠীগুলির অস্তিত্ব স্বীকার করেনি। আর এই ইস্যুটিও ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে চরম তিক্ততার জন্ম দিয়েছিল। 2009-এ শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের দ্বিতীয় মেয়াদে এই দৃশ্যপটে একটা নাটকীয় পরিবর্তন ঘটে। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে হাসিনা সরকার একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোপনে বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে শুরু করে। বাংলাদেশের মাটিতে ওই সব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে। আলফা নেতা পরেশ বড়ুয়া অবশ্য তার আগেই বাংলাদেশ ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছেন, কিন্তু অনুপ চেতিয়া বা অরবিন্দ রাজখোয়ার মতো গোষ্ঠীর অন্য নেতারা ততদিনে ভারতে ফিরে এসে সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করে দিয়েছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা 7 সিস্টার্স যে নিরাপত্তাগত দৃষ্টিতে গত 1 দশকে অনেকটাই স্থিতিশীল ও শান্তিপূর্ণ, তার পেছনে শেখ হাসিনা সরকারের অবদান ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকরাও তাই অকুণ্ঠে স্বীকার করেন। কিন্তু বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর ক্রমশ উত্তর পূর্বের এই রাজ্যগুলিকে টার্গেট করে ফের অশান্তি ছড়ানোর পরিকল্পনা চালানো হচ্ছে। নেপথ্যে মদত যোগাচ্ছে চীন এবং পাকিস্তানের মতো রাষ্ট্রগুলি। পাশাপাশি এই রাজ্যগুলো নিজেদের মধ্যেও সীমানা ও আরো নানা প্রশ্নে বারে বারে বিরোধ দেখা দিয়েছে। আসাম, মেঘালয়, আসাম ত্রিপুরা, অরুণাচল আসাম কিংবা ত্রিপুরা মিজোরামের মধ্যে দ্বন্দ্ব, অবরোধ কিংবা পাল্টাপাল্টি হামলার ঘটনাও কিন্তু বিরল নয়। সোজা কথা, 7 বনে সংসারেও যে সবসময় শান্তি বিরাজমান ছিল অথবা বনে বনে খুব মিল ও সদ্ভাব ছিল, সেটাও কিন্তু সত্যি নয়। 7 সিস্টার্সের মধ্যেই মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডের মতো রাজ্যে খ্রিস্টানরা সংখ্যাগুরু, অরুণাচল প্রদেশে আবার বৌদ্ধ অধ্যুষিত, আসামে হিন্দু অসমিয়া ও বাংলাভাষী মুসলিমদের মধ্যে দ্বন্দ্বের ইতিহাসও কিন্তু বহু পুরনো। মণিপুরে হিন্দু মেইতেই ও খ্রিস্টান কুকিদের মধ্যে যে রক্তাক্ত সংঘর্ষ গত বছর শুরু হয়েছে, তা কিন্তু এখনো থামার কোনো লক্ষণ নেই। ত্রিপুরাতে ব্রিটিশ আমলে পূর্ববঙ্গ থেকেই বাঙালি হিন্দুদের আসার ঢল নেমেছিল। স্থানীয় উপজাতীয়দের সঙ্গে তাদের বিরোধের আগুন আজও জ্বলছে ধিকি ধিকি। 7 সিস্টার্স তথা উত্তর পূর্ব ভারতের একটা বিস্তীর্ণ অংশ রাষ্ট্রকে যে সেনা মোতায়েন করে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন দশকের পর দশক ধরে বলবৎ রাখতে হচ্ছে, সেটারও কারণ কিন্তু এগুলোই। আজ তবে এই পর্যন্তই। রিতম এক্সপ্লেনারের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরো একটি নতুন বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান রিতম এক্সপ্লেনার। জয় হিন্দ।